পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। তোমাদের কাছে আমার আবেদন, তোমরা আমার আজকের এই ভিডিওর সম্পূর্ণ অংশটি অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করে দেবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ইতিহাসের প্রথম অধ্যায় প্রাককথন, ইউরোপ ও আধুনিক যুগ। এই অধ্যায়টি নিয়ে কিছু কথা তোমাদেরকে তুলে ধরব। এই অধ্যায়ের ওপর আমার পার্ট 1 অর্থাৎ এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল, তারপরের থেকে বা পরবর্তী অংশটুকু আজকে আমি আলোচনা করব। এখানে সম্রাট চতুর্থ হেনরি ও পোপ সপ্তম গ্রেগরির মধ্যে এক দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হয়েছিল। সেই দ্বন্দ্ব বা সংঘাত হওয়ার পেছনে কারণ যেগুলি ছিল, এই সম্রাটের আচরণে অর্থাৎ চতুর্থ হেনরির আচরণে পোপ সপ্তম গ্রেগরি যখন ক্রুদ্ধ হয়েছিলেন তখন তিনি সম্রাটকে সমাজচ্যুত বলে ঘোষণা করেছিলেন। এছাড়াও পোপ বিশ্বাস করতেন সম্রাট পোপের অধীনে একজন কর্মচারী মাত্র এবং পোপ ইচ্ছা করলেই সম্রাটকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে। তাই সম্রাট যতদিন পোপের নির্দেশ পালন করবেন ততদিন তিনি সম্রাট পদে বহাল থাকবেন। আর পোপ সপ্তম গ্রেগরি একটা কথা খুব বিশ্বাস করতেন যে মর্তে পোপ হলেন ঈশ্বরের প্রতিনিধি, তাই একমাত্র পোপেরই অধিকার আছে সম্রাটের যোগ্যতা এবং বৈধতা বিচার করার। অবশ্য পোপ সপ্তম গ্রেগরির এই ধরনের বক্তব্যের ফলেই ক্ষুব্ধ হয়ে সম্রাট চতুর্থ হেনরি 1076 খ্রিস্টাব্দে এক সম্মেলনের আহ্বান করেছিলেন। এখানে সম্রাটের সমর্থক কিছু বিশপের সহযোগিতায় সম্রাট চতুর্থ হেনরি পোপ সপ্তম গ্রেগরিকে ভণ্ড সন্ন্যাসী বলে নিন্দা করেছিলেন। আবার এও বলেছিলেন সপ্তম গ্রেগরি হলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী। সম্রাট চতুর্থ হেনরির এই ধরনের আচরণে রেগে গিয়ে পোপ সপ্তম গ্রেগরি সম্রাট চতুর্থ হেনরিকে সিংহাসনচ্যুত করেছেন বলে ঘোষণা করেছিলেন। পোপ সপ্তম হেনরির এই ঘোষণার ফলে জার্মানিতে তখন গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, যার ফলস্বরূপ চতুর্থ হেনরির সম্রাট পদ বিপন্ন হয়ে পড়ে। শেষ পর্যন্ত সম্রাট চতুর্থ হেনরি পোপ সপ্তম গ্রেগরির কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। এর পরবর্তী সময়ে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যাকে বলা হতো ক্যানোসা। এই ক্যানোসা হচ্ছে এক বিখ্যাত দুর্গ। এই দুর্গে থাকতেন পোপ সপ্তম গ্রেগরি। 1077 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে পোপ সপ্তম গ্রেগরি ইটালির টাস্কানির এই ক্যানোসা দুর্গে ছিলেন। তাহলে এই ক্যানোসা দুর্গটি অবস্থিত ছিল ইটালির টাস্কানি শহরে। সম্রাট চতুর্থ হেনরি ইটালির এই ক্যানোসা দুর্গে পোপের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করার জন্য গিয়েছিলেন, কিন্তু পোপ তার সঙ্গে দেখা করলেন না। তখন সম্রাট চতুর্থ হেনরি ক্যানোসা দুর্গের উন্মুক্ত প্রাঙ্গণে প্রবল শীতের মধ্যে 3 দিন নগ্ন পদে সেখানে নতজানু হয়ে পোপের বিরোধিতা করার জন্য এবং পোপ বিরোধী কাজের জন্য অনুতাপ প্রকাশ করেছিলেন। এরপরে পোপ সপ্তম গ্রেগরি তাকে ক্ষমা করে দেন। তাই এই ক্যানোসার ঘটনার গুরুত্ব ইতিহাসের পাতায় বা ইতিহাসের ঘটনা বা অধ্যায়ে এক গুরুত্বপূর্ণ বা অপরিসীম হিসেবে পরিচিত। এই ক্যানোসার ঘটনার ফলে সম্রাট চতুর্থ হেনরির কূটনৈতিক জয় হয়েছিল, আর একই সঙ্গে পোপ সপ্তম গ্রেগরির নৈতিক জয় এবং তার প্রভাবও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এরপরেই সমগ্র খ্রিস্টান জগতে পোপের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এই ঘটনার পর খ্রিস্টান জগতের প্রায় 5%-এর ওপর
পোপের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। পোপ তার ক্ষমতাকে সমস্ত লৌকিক শক্তির ওপরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এর পরবর্তী সময়ে ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যা ঘটেছিল পশ্চিম ইউরোপে। অর্থাৎ এই সময় এই নবম দশম শতকের ইউরোপে কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ার ফলে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের সংকট দেখা গিয়েছিল। ভূমি নির্ভর অভিজাত ও সরকারি কর্মচারীরা সাম্রাজ্য ও রাষ্ট্রের পরিবর্তে এক ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিকল্প ব্যবস্থা গড়ে তুলেছিল, যাকে এক কথায় বলা হতো সামন্ততন্ত্র বা ফিউডালিজম। সামন্ততন্ত্রের এক বড় বৈশিষ্ট্যই ছিল এই ভূমি ব্যবস্থার সঙ্গে শাসন ব্যবস্থাকে যুক্ত করা। চতুর্দশ শতকের দ্বিতীয় অর্ধ থেকেই পশ্চিম ইউরোপের সমাজ, যার ভূমি নির্ভর সামন্ততন্ত্রের অবক্ষয়ের লক্ষণগুলি স্পষ্ট হয়ে উঠেছিল। তবে এই ধরনের সামাজিক অবক্ষয় কিন্তু কখনোই হঠাৎ করে হয়নি বা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এই সামন্ততন্ত্র সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ ছিল, যার মধ্যে ছিল কৃষক বিদ্রোহ, ব্ল্যাক ডেথ, ব্যবসা বাণিজ্যের প্রসার, শক্তিশালী রাজতন্ত্রের উত্থান, শিল্পের বিকাশ এবং ক্রুসেড বা ধর্মযুদ্ধ। তাই সামন্ততন্ত্রের অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাও কিন্তু এই সামন্ত উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে পতন সুনিশ্চিত করেছিল। এই সময় পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে ভূমিদাস, যাদেরকে বলা হতো সার্ভ, তাদের শ্রমের উপর নির্ভর করে ম্যানরগুলিতে কিন্তু যে উৎপাদন ব্যবস্থার প্রচলন করা হয়েছিল, নবম শতক থেকেই তা কিছু কালের জন্য ব্যাহত হয়েছিল, যার অন্যতম কারণ ছিল জনসংখ্যা হ্রাস পাওয়া। চতুর্দশ শতকের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া মহামারী, দুর্ভিক্ষ এবং পশ্চিম ইউরোপের প্রায় সব জায়গাতেই জীবনহানির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এছাড়াও নানা রকম সামরিক ও প্রাকৃতিক বিপর্যয় বহু অঞ্চলে চাষবাস করা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। 1470 খ্রিস্টাব্দের মধ্যে যে সমস্ত গ্রামগুলি পরিত্যক্ত হয়ে গিয়েছিল, সেগুলির সংখ্যা আরও বেড়ে গিয়েছিল। কৃষিজীবীদের আকস্মিক সংখ্যা কমে যাওয়ার ফলে বাধ্যতামূলক শ্রমদানের প্রবণতাও কিন্তু অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। আর এই সময় ইংল্যান্ডে প্লেগ মহামারীর ফলে কৃষি মজুরের সংখ্যাও কমে গিয়েছিল। তাহলে ওই ব্ল্যাক ডেথ, যার বাংলা হচ্ছে প্লেগ মহামারী। আর নগদ টাকায় তখন মজুর কেনা দরকার হয়ে পড়লে সেই ব্যবস্থা ভূমিদাস প্রথায় আঘাত করেছিল। এছাড়া ক্রুসেডের উন্মাদনা, বিশেষত প্রথম ক্রুসেডে অংশগ্রহণকারী সার্ভ বা ভূমিদাসদের মুক্তিলাভ সার্ভ প্রথার ভাঙনকে আরও সুনিশ্চিত করেছিল। তবে এগুলো ছাড়াও এই সময় কৃষিক্ষেত্রে নতুন ধরনের পদ্ধতির আবিষ্কার, কৃষিক্ষেত্রের সম্প্রসারণ, খাদ্য এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্রের চাহিদাও উপরিপর বৃদ্ধি পেয়েছিল। এই ষোড়শ শতক নাগাদ ইউরোপে কৃষি উৎপাদন ব্যবস্থা বহুলাংশে বৃদ্ধি পায়। ইংল্যান্ডের ম্যানরগুলিতে এমনিতে গ্রামীণ সমাজের পরিচালনায় কৃষি ব্যবস্থা বা কৃষি উৎপাদন ব্যবস্থা চালু ছিল। সামন্ততান্ত্রিক কাঠামোর ভাঙন ও ভূমির মালিকানার পরিবর্তনের ফলে সেই ব্যবস্থা আরও লাভজনক হয়ে উঠেছিল। এছাড়া ভারতীয় জাতীয় বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, মুদ্রা নির্ভর অর্থনীতির পরিবর্তন, পশম শিল্পের অভাবনীয় বিকাশ অল্প সময়ের মধ্যে সেই দেশে এক ধরনের মূলধনী শ্রেণীর জন্ম দিয়েছিল বা আবির্ভাবকে সুনিশ্চিত করে তুলেছিল। এই পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় থেকে 17 শতকের মধ্যেই কয়েকটি অঞ্চল বিশেষে বেষ্টনী ব্যবস্থার প্রচলন হয়েছিল। ধর্ম সংস্কার আন্দোলনের সূত্র ধরে এই সময় মঠগুলির বিশাল ভূসম্পত্তি গ্রাস শুধু ভূস্বামীদের জমির আয়তনকেই বাড়িয়েছিল তা নয়, তা ভূস্বামী ও কৃষকদের আনুপাতিক হারেরও পরিবর্তন ঘটিয়েছিল। আর এই সময় থেকেই সব ধরনের ভূমিকর্ষণের উপযোগী লোহার ফলাযুক্ত লাঙল, মাটি গুঁড়ো করার জন্য চ্যাপ্টা কাঠের খণ্ডযুক্ত মই ব্যবহারের শুরু হয়েছিল। আর এই জাতীয় ভারী লাঙল ব্যবহার করার ফলে গভীরভাবে ভূমিকর্ষণ ছাড়াও মাটি গুঁড়ো করে সমানভাবে বীজ বপন করাও সম্ভব হয়েছিল।
আর এই ভারী লাঙল টানার জন্য প্রথমে বলদ এবং পরে ঘোড়ার ব্যবহার করা হয়েছিল। আর এর ব্যবহার একমাত্র সচ্ছল কৃষকদের পক্ষেই সম্ভব ছিল। সাধারণ কৃষকরা যৌথভাবে ঘোড়ায় টানা লাঙল ব্যবহার করতেন। উপযুক্ত লাঙলের সঙ্গে উন্নত মানের কাস্তে, মই ইত্যাদি চালু করা হয়েছিল। এর ফলে একেবারে ঘোড়া থেকে ফসল না কেটে গবাদি পশুর খাদ্যের জন্য যথেষ্ট পরিমাণ কাটা ফসলের মূলদেশ ক্ষেতগুলিকে রেখে দেওয়াও সম্ভবপর হয়েছিল। এই সময় বিজ্ঞানসম্মতভাবে রাসায়নিক সারও প্রস্তুত করা হতো। এছাড়াও জলসেচ ব্যবস্থারও কিন্তু প্রভূত উন্নতি হয়েছিল। আর সামুদ্রিক অভিযান এবং নতুন নতুন ভূখণ্ড আবিষ্কারের ফলে কৃষি উৎপাদন যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ হয়ে পড়েছিল। আলেকজান্ডারের ভারত আক্রমণ, আরব যুদ্ধ এবং ক্রুসেডের মাধ্যমে ইউরোপীয়দের প্রাচ্যের বহু নতুন খাদ্যশস্য এবং ফলমূলের সঙ্গে সহজেই পরিচিতি লাভ ঘটেছিল। এই সময়ে আখ, ধান, তুলো এবং রেশম এই সমস্ত ফসলের উৎপাদন পদ্ধতি ইউরোপীয়দের কাছে আর অজানা থাকলো না। বিশেষ করে গম উৎপাদন ফ্রান্সে শুরু হয়ে ক্রমশ তা উত্তর ইউরোপেও ছড়িয়ে পড়েছিল। তাই প্রকৃতপক্ষে 15 শতকে ইউরোপীয়রা নতুন খাদ্যশস্য, বহু রকমের সবজি, ফলমূল উৎপাদনের বিপুল সম্ভাবনা সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল, যার ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়ে উঠেছিল বিপুল বৈচিত্র্য। তবে এই সময় কিন্তু ইউরোপে মশলার দুষ্প্রাপ্যতাকে দূর করা যায়নি। যদিও শীতকালের জন্য শুকনো ফল এবং নুন দিয়ে সবজি সংরক্ষণের কৌশল এই সময় ইউরোপীয়রা আয়ত্ত করে নিয়েছিল। তবে এই সময় বিখ্যাত পর্যটক কলম্বাস এবং তার অনুগামীরা দেখেছিলেন যে নতুন ও পুরনো পৃথিবী দুই তুলো, নারকেল, লাউ জাতীয় ফসলের সঙ্গে পরিচিতি লাভ করলেও ভুট্টা বা সাগুদানা বিশেষ আলু, ফুলকপি, বিন, মটরশুঁটি, বাদাম, তামাক, কোকো, কফি, আনারস, টমেটো প্রভৃতি খাদ্যবস্তু নিয়ে তারা একেবারেই অজ্ঞ ছিল। তাই এভাবে অনেক স্বল্প সময়ের মধ্যে অনেক খাদ্যশস্য ও সবজি, ফলমূল, বাণিজ্য শস্য উৎপাদন ও ব্যবহার করায় তারা অভ্যস্ত হওয়ার অর্থনীতিতে যুগান্তর দেখা দিয়েছিল এই সময় ইউরোপে। আর এই সময় কানাডা থেকে বিনের বীজ ইউরোপে নিয়ে এসেছিল ফরাসিরা, তাই একে বলা হতো ফ্রেঞ্চ বিন। এছাড়াও আমেরিকার আনারস ইউরোপে পৌঁছে গিয়েছিল 16 শতকে, যদিও 17 শতকের আগে কিন্তু সেই আনারস সারা ইউরোপে জনপ্রিয় হয়নি। আজকে আমি তোমাদের এইটুকু অংশ নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশটুকু আবার পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।